আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মা আমরা আসছি। সাজেদা কথা বললে না, চুপচাপ তাকিয়ে রইলেন। হুরাইনও ছোট্ট করে বলল, আসছি আম্মা। দুজন ঘোরাঘুরি করে একটা রেস্তোরাঁয় বসে খাবার খেয়ে নিল। নিকাব খুলল না হুরাইন, নিকাবের নিচ দিয়ে খেয়ে নিল। তাসিন তাকে যত দেখে তত সে মুগ্ধ হয়, অথচ সে কিছুতেই দুনিয়া মায়া ত্যাগ করতে পারছে না। যতবার সে নিজের পরিবর্তনের কথা চিন্তা করে ততবারই মস্তিষ্ক তাকে সব ভুলিয়ে দেয়, কোনো একটা অন্ধকারে হারিয়ে যায়। দুনিয়ার চাকচিক্য তাকে আলো দেখিয়ে চুম্বকের মতন টানে। আগের ফোনে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে, একটা নতুন ফোন কেনা জরুরি। হুরাইনকে নিয়ে আশায় অগত্যা তাকে সাথে নিয়ে ফোন কিনতে গেল। একটা জায়গায় ভিড় দেখে অন্য জায়গায় এসে ফোন দেখলো। হুরাইনকে ফোনের রং দেখিয়ে জিজ্ঞেস করল, দেখো তো এটা কেমন লাগে। হুরাইন বলল, এটার রং ভাল লাগছে না, কালোটা সুন্দর। এতটা নিচু ছিল তার স্বর। তাসিন পাশ ঘেঁষে দাঁড়িয়েছিল, বিদায় শুনতে পেল। সে চোখ ছোট করে বলল, এটাই সুন্দর, এটা নেব। তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল হুরাইন। নিকাবের পাতলা আবরণী উপর দিয়েই তা নজরে এলো না তাসিনের। সে কেশে ছেলেটাকে বলল, ভাই কালোটাই দিন। বেঁকে বসল হুরাইন। তাসিনের শার্ট খামচে ধরে তাকে নিজের দিকে ফেরালো। তাসিন ইশারাই বলল, কি? থমথমে গলায় বলল, আপনি যেটা পছন্দ করেছেন ওটাই কিনুন। না, তোমার পছন্দ করাটাই সুন্দর। না, আপনি ওটাই কিনুন। না, এটাই সুন্দর। দুজনের কথাবার্তা কারো কানে পৌঁছাচ্ছে না। উপস্থিত মানুষ দেখলে বোঝা যায় স্বাভাবিক কোনো কথা হচ্ছে না দুজনের মাঝে। হুরাইনের অভিব্যক্তি বোঝার উপায় নেই, সে পুরোটাই আবৃত। অনেকক্ষণ দুজনের কথা কাটাকাটির পর হুরাইনের পছন্দ করা ফোনটাই কিনল তাসিন। বেরিয়ে আসার সময় হুরাইন চাপা রাগ ঝেড়ে বলল, বেঁচে গেলেন। যদি আমার পছন্দের ফোনটা না কিনতেন তবে। জানি সবার দৃষ্টিতে না পড়ার ভয়ে ঘরে জায়গা দিলেও বিছানায় জায়গা দিতে না। আমি নিজের ভালো বুঝি। হুরাইনের কথা সম্পূর্ণ করতে না দিয়ে উক্ত কথাটা বলল তাসিন। হুরাইন পূর্বের কণ্ঠে স্থির থেকে বলল, আপনি কি বলতে চান আমি অত্যাচারী? তাসিন সব দোষ মাথা পেতে নিল। আমি অত্যাচারী রাজা। ঝগড়ায় জিতে গিয়ে নিকাবের আড়ালে মুখ টিপে হাসল হুরাইন। তাসিন বিড়বিড় করে বলল, ঝগড়াতেও দেখছি পারদর্শী। কিছু বললেন? হ্যাঁ, বলছিলাম সংসারে শান্তি চাইলে বউয়ের কথায় সম্মতি দিন, শান্তিতে সংসার করুন। সংসার জীবনে উন্নতির চাবিকাঠি হলো স্ত্রীর পরামর্শে চলা। শাবাব দিনের বেশিরভাগ সময় বাইরে থাকে, দুপুরে খেয়ে মাঝে মাঝে বিছানায় শরীর এলিয়ে দেয়। আজও খেয়ে শুয়ে পড়ল। সে যখন গভীর ঘুমে মগ্ন তখন দরজার বেল বাজালো। সুরাইয়া দরজা খুলে পুলিশ দেখে ভয় পেয়ে গেলেন। সহজ সরল মানুষ নিজের দরজায় পুলিশ দেখলে ভয় পেয়ে যায়। তিনি ভীত গলায় জিজ্ঞেস করলেন, আপনারা? মিস্টার রাফিদ সাবার বাসায় আছেন? কলিজায় মোচড় দিয়ে উঠল সুরাইয়ার। তোতলানো স্বরে জিজ্ঞেস করলেন, কি করেছে শাবাব? ওনাকে ডাকুন, ওনার নামে ওয়ারেন্ট আছে। সুরাইয়া হাহুতাশ করে কেঁদে ফেললেন। এসব পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হয় তিনি জানেন না। ভয় হাত জোর করে বললেন, আপনারা চলে যান, আমার ছেলে কিছু করেনি। প্লিজ ওনাকে ডাকুন। কান্নাকাটির আওয়াজ শুনে ঘুম পাতলা হয়ে এলো শাবাবের। এবার কান খাড়া করে শুনে বুঝতে পারল মায়ের স্বর। ধর ফুরিয়ে ঘুম ছেড়ে উঠল সে। ঘর ছেড়ে বেরিয়ে দরজার সামনে মা আর পুলিশকে দেখে ভ্রু কুঁচকে গেল তার। এগিয়ে এসে জিজ্ঞেস করল, আপনারা হঠাৎ? সুরাইয়া শাবাবকে আড়াল করে বললেন, তুই সরে যা শাবাব, আব্বা আমার, যা এখান থেকে। পুলিশের মধ্য থেকে একজন বললেন, একটি মেয়েকে ইপটিজিং আর মিশরে ফেলার চেষ্টা করার আপনার নামে ওয়ারেন্ট এসেছে। কিসের ওয়ারেন্ট? কি করেছি আমি? শাবাবের মস্তিষ্ক সচল হয়ে উঠল। বুঝে গেল কে করেছে সব। সে তপ্ত শ্বাস ছেড়ে বলল, আপনারা অপেক্ষা করুন, আমি আসছি। খালি গায়ে শোয়ার অভ্যেস শাবাবের। শোয়া থেকে উঠেই চলে এসেছে। ঘরে গিয়ে শার্ট পরতে পরতে বেরিয়ে আসতেই সুরাইয়া
ঝাপটে ধরলেন শাবাবকে। পাদ ভাঙা কান্নায় গলার স্বর বদলে গেল। আব্বা, আব্বা তুই কোথাও যাবি না। শাবাব মাকে শান্ত করার চেষ্টা করলো, এক হাতে মাকে জড়িয়ে ধরলো। আমি চলে আসবো মা, ওনাদের সাথে গিয়ে পুরো ব্যাপারটা বুঝতে হবে, তুমি কান্নাকাটি করো না, আমি যাবো আর আসবো। সুরাইয়া শার্ট খামছে ধরে রাখলেন শাবাবের। শাবাব মাকে ছাড়িয়ে বেরিয়ে গেল পুলিশের সাথে। সুরাইয়া উপায়ন্তর না পেয়ে নিচে ধপ করে বসে পড়লেন। 13 বছরের তুলি এসে মালকিনের পাশে বসল, বলল, আম্মা খালুরে খাবার দেন, কান্নাকাটি না কইরে খালুরে জানাইলেই তো তিনি ভাইজানরে নিয়ে আইতে পারবো। সুরাইয়া যেন হুঁশ এলো। তিনি মোবাইলের জন্য উঠে পড়তেই তুলি ফোন বাড়িয়ে দিল। সুরাইয়া কল দিয়ে যাচ্ছেন সমানে, রিসিভ হওয়ার সাথে সাথে কোনো হামাম করে কেঁদে উঠলেন। শাবাবের বাবা। শাবাবের বাবার পিলে চমকে উঠল। আচমকা স্ত্রীর কণ্ঠ শুনে ভয় পেয়ে গেলেন। আতঙ্কিত স্বরে বললেন, কি হয়েছে শাবাবের মা? তুমি ঠিক আছো? শাবাব ঠিক আছে? শাবাব ঠিক নেই, আপনি তাড়াতাড়ি আসুন, আমার কলিজার টুকরারে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। হাজারি করে কেঁদে কেঁদে বললেন সুরাইয়া। ওপাশ থেকে উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল। কি? ফিরোজ আলম বাড়ি এসে আগে বিস্তারিত জানতে চাইলেন। সুরাইয়া কিছু গুছিয়ে বলতে পারছেন না। তুলির কাছে যতটুকু শোনাচ্ছে তাতে ছেলের জন্য এতক্ষণ যে দুশ্চিন্তা কাজ করছিল তা ক্রোধে পরিণত হয়েছে। ছেলে তার অগোচরে এত নিচে নেমে গিয়েছে। অসভ্য খেতাব তো আগেই পেয়েছে, তার চেয়েও নিচ কাজ করবে তিনি ভাবতে পারেননি। ঘটনা সম্পূর্ণ সত্য না হলেও কিছু হলেও সত্য। তিনি সুরাইয়াকে সাফ সাফ জানিয়ে দিলেন, তোমার ছেলেকে আমি ছাড়িয়ে আনতে পারবো না। সে অন্যায় করেছে, শাস্তি প্রাপ্য তার। আমার সম্মান তো সে রোজই ডুবাচ্ছে, বাকিটুকু ডুবতে আমি কখনোই দেব না। সুরাইয়া শত আহাজারি করেও কিচ্ছু করতে পারলেন না। তার আকুতিও আজ ফিরোজ আলমকে টলাতে পারছে না। তিনি অফিসে ফিরে গেলেন। রাত 8টা বেজে গেল। সুরাইয়ার শরীর অসাড় হয়ে আসছে, চোখে সব কিছু ঝাপসা দেখছেন। এরপরই সব অন্ধকার হয়ে গেল। তুলি ফোন হাতে নিয়ে কল দিল ফিরোজ আলমকে। সুরাইয়ার অবস্থা জানাতে তিনি আবার ছুটে বাসায় এলেন। স্ত্রীর জ্ঞান ফেরানোর চেষ্টা করে চলেছেন। ছেলের জন্য ওনার মন পুড়ছে না এমন না, একমাত্র ছেলে, তার প্রতি অগাধ ভালোবাসা রয়েছে ফিরোজ আলমের মনে। কিন্তু ছেলেকে আর প্রশ্রয় দিতে চান না। 2 দিন জেলে থেকে শিক্ষা হোক এটাই চেয়েছিলেন তিনি। সুরাইয়া আবার যে কোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারে। সুরাইয়ার জ্ঞান ফেরার পর তুলিকে ওনার পাশে রেখে থানার উদ্দেশ্যে বের হলেন ফিরোজ আলম। শাবাবকে এক পলক দেখে নিলেন। ছেলের চোখে কোনো অনুশোচনা, লজ্জা নেই, বরং ক্রোধের আগুন খেলা করছে। চুয়াল শক্ত হয়ে হাড় স্পষ্ট হয়ে আছে। ফিরোজ আলম কোনোভাবে কোনো গতি করতে পারলেন না। বুঝে গেল আরেকটু ঘোরাঘুরি করতে হবে এই বেয়াদব অপদার্থ অকুট মা ঠেকের জন্য। এই ছেলে যেমন তাকে পিতৃত্বের স্বাদ দিয়েছে, তেমন এখন জীবনটা ভাজা ভাজা করে দিচ্ছে। হুরাই রান্নাঘরে কাজ করছে। সাজেদাও নিজের মতন করে সাহায্য করেন তাকে। মাঝে মাঝে বলেন, তোমার কাজ আমার পছন্দ না, আমার মতো করতে না জানলে করার দরকার নেই, আমি নিজেই করে নেব। হুরাইনের মন খারাপ হয় না, তারও অবশ্য কারণ আছে। খারাপ কাজকর্ম করে কাজে কর্মে অন্যরা তার প্রশংসা করলেও মা ওকে প্রায় বলতেন, তোর কাজকর্ম আমার পছন্দ হয় না, আমার কাজ আমিই করব। একটা নারী 20-30 বছর একটা সংসারের দায়িত্ব নিলে একা হাতে একভাবে সবটা গুছিয়ে অভ্যস্ত হয়ে গেলে হঠাৎ নিজের হাতের কাজ অন্য কেউ অন্যভাবে করলে স্বাভাবিক তার পছন্দ হবে না। তাই হুরাইন মন খারাপ না করে বলে, আমাকেও আপনার মতো শিখিয়ে দিন আম্মা। সাজেদা আর চোখে তাকান, কিছু না বলে নিজের মতন কাজ করে যান। হুরাইন মনোযোগ দিয়ে দেখে সাজেদার কাজের ধরন ধরে রাখার চেষ্টা করে। সাজেদা বসে সবজি কাটছেন। একটু দূরে চুলার কাছে হুরাইন। হঠাৎ কি যেন এসে হুরাইনের গায়ে পড়ল। চমকে উঠে গা ঝেড়ে নিচে তাকাতেই পায়ের কাছে সাপ দেখে অস্পষ্ট স্বরে আম্মা 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 বলে সাজেদার পেছনে গিয়ে দাঁড়ালো। এমন ছুটে এসে পেছনে দাঁড়িয়ে হুরাইনকে বিড়বিড় করে ওনাকে ধরতে দেখে তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আউযু বিল্লাহি বি কালিমাতিল্লাহি তামাত্তি মিন শাররি মা খালাক। সাপ, বিষাক্ত পোকামাকড়, হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার কেদায় এটা। সাজেদার নজরে পড়ল সাপটা। তিনিও চমকে গেলেন। এটাকে মারতে হবে।
হুরায়নকে নিয়ে রান্নাঘর থেকে বের হতে গিয়ে তাসিনকে ডাকলেন। দুজন বেরিয়ে দেখে তাসিন রান্নাঘরের বাইরে ঠোঁট টিপে হাসছে। সাজেদা আতঙ্কিত স্বরে বললেন, রান্নাঘরের সাপ কোথা থেকে এলো জানি না, ওটাকে তাড়ানোর ব্যবস্থা করো। তাসিন হাসতে হাসতে বলল, সাপটা কি নড়াচড়া করছিল? এত কিছু আমি খেয়াল করেছি, তাড়াতাড়ি ওটা তাড়া। তাসিন রান্নাঘরে ঢুকে সাপ হাতে নিয়ে বের হলো। সাজেদা কিছু বলতে যাবেন, তাসিন ওটা মায়ের হাতে দিয়ে দিল। তিনি সাপটা ছুঁড়ে মেরে পিছিয়ে গেলেন দ্রুত। কপট রাগ দেখাতে গিয়েও ভালোভাবে তাকিয়ে দেখলেন ওটা নড়াচড়া করতে পারছে না। হুরায়নও খেয়াল করল। তাসিন বলল, এটা আর্টিফিশিয়াল সাপ। স্বস্তির শ্বাস ফেললেও ছেলেকে থাপ্পড় দিয়ে বললেন, জানোয়ার, এত ফাজলামি কেউ করে? তাসিন হেসে চলল। সে জানে তার মা বোন সাপে ভয় পায়, কোনো দিকে না তাকিয়ে ছুট লাগায়। তবে হুরায়নও যে ভয় পায় তা আজ দেখে নিল। হুরায়ন শাশুড়ির উদ্দেশ্যে মিনমিন করে বলল, সন্তানকে এসব বলা উচিত নয় আম্মা। বাঙালি মায়েরা বিরক্ত হলেই সন্তানকে জানোয়ার, কুত্তার বাচ্চা, অজাতের বাচ্চা ইত্যাদি গালিগালাজ করে থাকেন। এগুলো ঠিক না। মানুষ সৃষ্টির সেরা জীব, তাদেরকে কোনো পশুর সাথে তুলনা করা, গালি দেয়া হারাম। আল্লাহ নারাজ হন। সাজেদা বিরক্ত ফুটিয়ে বলল, আমি কি সত্যি বলছি নাকি? এটা তো কথার কথা বলে ফেলি, আর আমার ছেলে মেয়ে জানে এসব আমি মন থেকে বলি না। এসেছো থেকে তুমি আমার হাজারটা খুঁত ধরছো, মনে হচ্ছে আমি না, তুমি আমার শাশুড়ি। হুরায়ন আরও নিচু স্বরে বলল, ক্ষমা করবেন আম্মা, আপনার খুদ ধরার উদ্দেশ্য আমার নেই। কোনো মাই সন্তানের অমঙ্গল চান না, মন থেকে কিছু বলেন না। এসব বলে থাকেন বিরক্তি কিংবা রাগের মাথায়। শুধু সন্তান কেন, কাউকেই গালিগালাজ দেওয়া উচিত নয়। তাসিন বলল, আচ্ছা বাদ দাও। সাজেদা থমথমে অবস্থায় আবার রান্নাঘরে ঢুকল। পিছু পিছু হুরায়ন গেল। ঘুমোচ্ছে তাসিন। আজ অফিস থেকে এসেই ঘুমিয়ে পড়েছে, শরীর ক্লান্ত। মাগরিবের আজান পড়েছে। হুরায়ন তাকে ডেকে দিল। শরীর ম্যাচম্যাচ করছে, এখন ওঠার ইচ্ছে শক্তি বিন্দু মাত্র নেই। সে শুয়েই রইল। 2 মিনিট পরে উঠে যাব এমন একটা ভাব হলেও গভীর ঘুমের ভারে 5 মিনিট অতিক্রম হয়ে গেল। হুরায়ন আবার ডাকল। তাসিনের মনে হলো সে 1 সেকেন্ড আগে চোখ বুঝেছে। বিশ্বাস করল না হুরায়নের কথা। এবার হুরায়ন গলায় ঘাড়ে সুরসুরি দিল, তারপর বুকে। মাথা তুলে দেখে তাসিন ঘুম ঘুম চোখে তার দিকে ডাবডাব করে তাকিয়ে আছে। হুরায়নের চোখে চোখ পড়তেই ধীর গলায় শুধালো, কি করছো? হুরায়ন নিষ্পাপ চেহারা বানিয়ে বলল, আপনি তো উঠছিলেন না। তাসিন ক্ষণ সময় তাকিয়ে থেকে উঠে যেতে যেতে বলল, নামাজ পড়ে আসি, তোমার শাস্তির ব্যবস্থা পরে করছি। ভেঙচি কাটল হুরায়ন। তাসিন চোখ শুরু করে বলল, আমি আসলেই দেখা যাবে, দেখি তুমি কতটুকু সুরসুরি সহ্য করতে পারো। হুরায়ন বলল, অনেক দেরি হয়ে গিয়েছে, তাড়াতাড়ি অজু করে ছুটুন মসজিদে। সপ্তাহের 2য় দিন। তাসিন মাঝে মাঝে কাজের চাপ বেশি থাকলে বাসাতেও কিছু কাজ এগিয়ে রাখে। আজও ল্যাপটপে মুখ গুজে বসে আছে। হুরায়ন 1 কাপ চা নিয়ে এলো। মিষ্টি সুরে বলল, আপনার চা। কথা বলল না তাসিন। তার চোখ এবং হাত ল্যাপটপে। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকে গাল ফুলিয়ে হাতের নিচ দিয়ে তাসিনের কোলে মাথা রেখে শুয়ে পড়ল হুরায়ন। এবারেও পাত্তা পাচ্ছে না। তাসিনের 1 হাত টেনে নিয়ে বৃদ্ধাঙ্গুলে ছোট ছোট কামড় বসালো। 1 হাতে কাজ করতে সমস্যা হচ্ছে বলে এবার মনোযোগ দিয়ে হুরায়নের কর্মকাণ্ড পরখ করল। ভ্রু উঁচিয়ে শুধালো, এমন বিড়ালের মতো আচরণ করছো কেন? তুমি কি বিড়াল? হুরায়ন ডাবডাবে চোখে তাকিয়ে বলল, আপনি জেনেও ঢং করছেন? তাসিন 2 কাঁধ উঁচিয়ে জিজ্ঞেস করল, কি আমি জানি? এবার কেঁদে ফেলবে হুরায়ন। মৃদু রাগ ছেড়ে বলল, আপনি আমাকে যাওয়ার অনুমতি দিচ্ছেন না কেন? তাসিন ভাবলেশীন বলল, কারণ আমি যেতে পারবো না, আমার ছুটি নেই। তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে আমার।
ভয়ঙ্কর অভ্যাসে পরিণত হয়ে গিয়েছো। ও আচ্ছা, শুধু অভ্যাস? গাল ফুলালো হুরাইন। তাসিনের কাছে ঘনিয়ে এসে মাথা ঝুঁকিয়ে নিল। হুরাইনের অনাবৃত কপালে চুমু খেয়ে গভীর স্বরে বলল, অভ্যাস থেকেই ভালোবাসা। হুরাইন অনুনয় করে বলল, প্লিজ যেতে দিন না। তাসিন গম্ভীর হয়ে ছেড়ে উঠিয়ে দিল হুরাইনকে। গমগমে স্বরে বলল, তোমার যেতে ইচ্ছে হলে যাও, আমাকে জানানোর দরকার নেই। খুব কষ্ট পেল হুরাইন। স্বামীর কথা অমান্য করে এক পাও বের হতে পারবে না সে। এদিকে বাবা মায়ের কথাও খুব মনে পড়ছে। মন খারাপ করে ঠান্ডা হয়ে যাওয়া চায়ের কাপ হাতে বেরিয়ে গেল। তাসিন সাথে সাথে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকিয়ে মৃদু হাসল। হুরাইন রাতের খাবারেরও প্রয়োজন ছাড়া কথা বলল না। ঘরে এসেও হ্যাঁ তে জবাব দিয়েছে। ঘুমাতে গিয়ে তাসিন যখন বুকে টেনে নিল তখনও সে প্রতিক্রিয়াহীন, চুপচাপ ল্যাপটে রইল বুকে। মাথায় হাত বুলিয়ে তাসিন বলল, কেউ চাইলে কিন্তু শুক্রবার যেতে পারে, সকালে নিয়ে যাব, বিকেলে আবার আমার সাথে চলে আসবে। সাথে সাথে মাথা তুলল হুরাইন। এতক্ষণ মলিনতায় ঢেকে থাকা মুখে হাসি ফোটে। তীব্র উচ্ছ্বাস নিয়ে বলল, সত্যি নিয়ে যাবেন আমাকে? আপনি কিন্তু বলে ফেলেছেন এখন মত পরিবর্তন করতে পারবেন না। তাসিনের কপাল ভাঁজ পড়ল। বলল, তুমি না আমার উপর রেগেছিলে? হুরাইন অবাক হয়ে বলল, আমি কখন রেগেছিলাম? শুধু একটু কৌশল অবলম্বন করে দেখলাম কেমন কাজে লাগে, তাই কথা কমিয়ে দিয়েছি। তাসিন চোখ বড় বড় করল ঈষৎ। তুমি খুব চালাক মেয়ে। খিলখিল করে হেসে ফেলল হুরাইন। তাসিন অপলক তাকিয়ে থেকে বিবশ কণ্ঠে বলল, এভাবে আর কারো সামনে হেসো না। হুরাইন হাসি থামিয়ে বলল, আমি তো কারোর সামনে যাই না। তাসিন তাকে আরেকটু শক্ত করে ধরে বলল, যেতে হবে না, তুমি কেবল তাসিনের ভালোবাসা। হুরাইন শুধালো, আর আপনি? তাসিন চুপ করে হুরাইনের উৎকণ্ঠা দেখল, অতঃপর বলল, কেউ যদি আমায় ভালোবাসে স্বীকার করে নেয় তবে আমি তার ভালোবাসা, কিন্তু আফসোস কেউ আমাকে এখনো ভালোবাসেনি। হুরাইন বলতে পারল না কিছুই। সে লজ্জা পেয়ে মুখ লুকিয়ে ফেলল। তাসিন বলল, যাকে লজ্জা পাচ্ছ তার বুকে মুখ লুকিয়ে লজ্জা নিবারণ করার সায়েন্স বুঝলাম না। হুরাইন মুখ গুজে রেখেই বলল, এত সায়েন্স বোঝার দরকার নেই। দুদিন বেশ আনন্দেই সময় কাটল ফাবিহার। স্বস্তির নিঃশ্বাস ফেলে সে ভার্সিটি যাওয়া আশা করছে। আজ আবার নতুন ঝামেলা সৃষ্টি হলো। কিছু ছেলেপুলে অশালীন ভাষায় কথাবার্তা বলছে। ফাবিহাকে দেখে ডেকে উঠে বলল, সাভারের মাল না? তোমার নগর তো নাকি কোন মেয়ের পিছনে পড়ে হাসতে আছে, তোমায়ও ছেড়ে দিল নাকি? শালারে, মনে হয় তুমিও সন্তুষ্ট করতে পারোনি, খেয়ে ছেড়ে দিল। আহারে, আমাদেরও খাবার সুযোগ দাও। ফাবিহার চোখে জ্বলন্ত আগুন। চোয়াল শক্ত করে বলল, আজে বাজে কথা বলা থেকে বিরত থাকুন। শাবাবের মাল মানে কি? হ্যাঁ, আমার সাথে তার সম্পর্ক ছিল কখনো? খেতে চান না? কুলাঙ্গার। হো হো করে হেসে উঠল ছেলেগুলো। তাদের লিডার আবার বলল, ওর সাথে তো মজা মস্তি করছো, এখন আমরা করতে চাইলেই দোষ। ফাবিহা এতগুলো ছেলেকে এড়িয়ে যেতে চাইছে, তবু তার রাগ তার বিবেককে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। সে কথাগুলো এড়িয়ে যেতে পারছে না। পাল্টা জবাবে বলল, বিশেষ মুহূর্তে দোয়া পড়তে ভুলে গিয়ে তোদের মতো কুলাঙ্গার শয়তানের জন্ম। এভাবে বলতে চাইলি, তবুও বলছি তোরা এসবেরই যোগ্য। রাগে হনহনিয়ে চলে গেল সে। ছেলেগুলো মাছি তাড়ানোর মতো করে বসে রইল। শাবাবের সাথে বনিবনা নেই তাদের। শাবাবের সাথে সম্পর্ক থাকা যতগুলো মেয়েকে ওরা জেনে সবাইকেই এমন ভাবে হেনস্থা করেছে। এ পর্যন্ত একটা মেয়েও প্রতিবাদ করেনি। তবে এই মেয়েটা তেজি, একে নিয়ে মজা নেওয়া যাবে বেশ। ফাবিহা বাড়ি ফিরে রাগ ঠান্ডা হতেই নিজের শেষ কথায় অনুতপ্ত হলো। বাবা মায়ের তো দোষ নেই, নিজের কর্মের কারণেই এরা কথা শোনে। তার উচিত হয়নি এত বড় কথা বলা। সব শাবাবের দোষ, তার কারণে হয়েছে এত কিছু। ওর কারণেই তাকে অশালীন ভাষায় কথা বলতে পেরেছে ছেলেগুলো। ইচ্ছে করছে হাতুড়ি দিয়ে পিটিয়ে শাবাবের মাথা ফাটিয়ে ফেলতে। জেলে গিয়েও তাকে শান্তি দিল না। শাবাব জেলে থেকেও বেহায়া ঠোঁটে হাসছে। রগড় করে বলল, জানেমান, চলো তোমাকে তোমার শ্বশুর বাড়ি দেখিয়ে নিয়ে আসি। ফাবিহা গিয়েছিল আজকের ছেলেগুলোর ব্যাপারে কথা বলতে। সে রাগ ধরে রাখতে না পেরে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিল শাবাবের গালে। হঠাৎ কান্নার শব্দে ঘুম ভেঙে গেল ফাবিহার। মামাতো বোন মালিহা তার সাথে ঘুমিয়েছে।
সে ঘুম থেকে উঠে কাঁদছে। ফাবিহা কপাল খুঁচকে ঘুম থেকে উঠে বলল, কাঁদছিস কেন? মালিহা গালে হাত রেখে তেতে উঠে বলল, আমার গালে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে এখন জিজ্ঞেস করছো কাঁদছিস কেন? ফাবিহার হুঁশ এলো। সে তো শাবাবকে চর মেরেছে, এত রাতে শাবাব আসবেই বা কোথা থেকে? সেও বা কি জন্য শাবাবের সাথে দেখা করতে যাবে? তার মানে মালিহাকেই ঘুমের ঘোরে চর মেরেছে। দু হাতেই মাথার চুল ধরে দাঁতে দাঁত চিপে বলল, মালিহা কান্না বন্ধ করে কৌতূহলী স্বরে বলল, শাবাবকে আপু, তোমার বয়ফ্রেন্ড? জানো কি হয়েছে? আমি না দেখে ফোনে একজনের সাথে প্রেম করলাম। কণ্ঠ কি মধুর! ফাবিহা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। নবম শ্রেণীতে পড়ে এই মেয়ে প্রেম করে দেখাও করে এলো। সে তো একজনকে পছন্দ করে আটকে গিয়েছে। যখন মনে অনুভূতির জন্ম নিল, সে যত্ন করে অনুভূতি লালন করেছিল। তখনই সব শেষ। দীর্ঘশ্বাস ফেলল ফাবিহা। মালিহাকে ঘুমোতে বলে সেও ঘুমিয়ে গেল। শাবাবকে ছাড়িয়ে আনলেন ফিরোজ আলম। ছেলে আগের তুলনায় গম্ভীর হয়ে গিয়েছে। আগে কথায় কথায় মজা ওড়ানো শাবাব এখন সারা দিনই গম্ভীর থাকে। ফিরোজ আলম কথা শোনাতে কম শোনাননি। বলে দিয়েছেন এবার আর কোনো ঘটনা ঘটালে তিনি নিজেই ওকে পুলিশে দিয়ে আসবেন। বাসা থেকে বের হচ্ছে না শাবাব। সারাদিন কি যেন ভাবে। আজ সোজা বাবা মায়ের ঘরে দরজায় এসে অনুমতি চাইল। আসবো? ফিরোজ আলম চমকালেন। ছেলে জীবনে কোনোদিন অনুমতি চেয়েছে কিনা ওনার মনে নেই। তাহলে আজ ঘরে ঢুকতে ওনার কিসের অনুমতি চাইছে? এত ভদ্রতার জ্ঞান আছে নাকি এ ছেলের? নাকি সুবুদ্ধি হয়েছে? তিনি গম্ভীর স্বরে বললেন, আয়। শাবাব ঘরে ঢুকলেও বসলো না। শক্ত মুখে বলল, আমি কাল থেকে তোমার সাথে অফিস যাব। তুমি আমায় কাজ শেখাবে। ফিরোজ আলম সুরাইয়া দুজনেই যেন আকাশ থেকে পড়লেন। তারা অবাকতা কাটিয়ে ওঠার পূর্বেই লম্বা কদম ফেলে বেরিয়ে গেল শাবাব। ফিরোজ আলম বিস্মিত হলেও মনে মনে খুশি হলেন। ছেলে তাহলে সুপথে আসতে চাইছে। এর চেয়ে খুশির সংবাদ আর কি হতে পারে? শাবাব ভদ্র পোশাকে ভদ্রভাবে বাবার সাথে অফিসে পা রাখল। ফিরোজ আলম সকলের সাথে ছেলেকে পরিচয় করিয়ে নিজের সাথে ভেতরে নিয়ে গেল। শাবাব আশেপাশে তাকে সব পরখ করেছে। কিছু মেয়ে স্টাফ শাবাবকে দেখে ফিসফিস করছে, এই হ্যান্ডসাম, দেখেছিস? এর সাথে লাইন মারতে পারলে ছক্কা। জোস হাজবেন্ড উইথ মানি। মেয়েদের দৃষ্টি চিনতে অসুবিধে হচ্ছে না শাবাবের। অন্য সময় হলে সেও সুযোগে ফ্লার্ট করার চেষ্টা করত। এখন এদের সবাইকে বিষাক্ত লাগে। সে সম্পূর্ণ ইগনোর করে গেল। এক মাস সব ঠিকঠাক চললেও ইদানিং তাসিনের মাঝে পরিবর্তন লক্ষ্য করেছে হুরাইন। পূর্বে যতটা আগ্রহের সাথে দিন পালনে উৎসাহী ছিল, এখন ততটাই অনাগ্রহ দেখায়। এই বাড়ির একজন ছাড়া আর কারো মাঝে পরিবর্তন নেই। মানুষটা তার শ্বশুর। নিশি তার কথা শুনতেই পারে না। তাসিন কেবল স্বামীর দায়িত্বই পালন করে। দিন পালনে তার কোনো আগ্রহ নেই। আগে 5 ওয়াক্ত সালাত আদায় করলেও এখন ফজর ছুটে যায়, দুপুরে জোহর ছুটে যায়। হুরাইন কিছু বললেও তাকে নানান যুক্তি দেখায়। এখন আর হুরাইন নিজেও দিন পালন করে তৃপ্তি পায় না। নামাজের সেজদায় পড়ে থাকলেও অন্তর অতৃপ্ত থেকে যায়। নিজেকে সে হারিয়ে ফেলেছে যেন। দুনিয়ার মানুষগুলোর মন রক্ষা করতে গিয়ে তার কোনো কোনো রাতে জিকির ছুটে যায়। ফজর এবং এশার সালাতের পর রোজ কোরআন তিলাওয়াত করা মেয়েটা কোনো কোনো দিন কোরআন পড়ার সময় পায় না। অশান্ত মন নিয়ে মোনাজাতে কেঁদে ভাসায় হুরাইন। তার অন্তর শীতল হয় না, সে শান্তি পায় না। 1 মাসে তার এত পরিবর্তন। তার ভয় হয় সে নিজের দিন ধরে রাখতে পারবে তো। কেননা শয়তান সর্বদা মানুষকে বসা দিয়ে থাকে। ঘরদোর পরিষ্কার রাখতে পরিবারের সকলের সহযোগিতা প্রয়োজন। একজন সারা জীবন পরিষ্কার করেই গেল, বাকি লোকজন বারবার পরিষ্কার করতেই থাকলে একসময় পরিষ্কার করা ব্যক্তিও অপরিষ্কার হয়ে পড়ে। তেমনি দিন পালনে অনাগ্রহী পরিবারে নিজের ইমান দিন নিয়ে টিকে থাকার লড়াই বড্ড কঠিন। তাদের মাঝে বসবাস করে একসময় তাদের মতো জীবনযাপনে না অভ্যস্ত হয়ে যায়। আজ বাবার সিদ্ধান্তকে দোষারোপ করতে ইচ্ছে হচ্ছে। কেন তিনি তাকে এই কঠিন যুদ্ধে ঠেলে দিলেন? একজন দিনী ছেলের দ্বারস্থ করলে আজ তার জীবনটাও সহজ হয়ে উঠতে পারত। একজন নারী নাকি একজন পুরুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। হুরাইন সব রকম চেষ্টা করেও ব্যর্থ। নিশ্চয়ই তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবে না, বরং আল্লাহই যাকে ইচ্ছা হেদায়েত দেন, আর হেদায়েত প্রাপ্তদের ব্যাপারে তিনি ভালো জানেন। কার জন্য সেখানে এসেছে? কাকে সঠিক পথ দেখাতে?
নাকি পথ দেখাতে এসে নিজের পথ ভুলে যেতে এসেছে। অনেকক্ষণ সময় নিয়ে নামাজ আদায় করে হুরাইন সাজেদা ডাকেন চা দেওয়ার জন্য। নামাজে থাকায় উঠতে দেরি হয়। চা নিয়ে যেতেই সাজেদা ঝাঝালো স্বরে বললেন, এতক্ষণ কোথায় ছিলে? নামাজ পড়ছিলাম আম্মা। এতক্ষণ লাগে নামাজ পড়তে, নাকি নামাজ পড়তে গিয়ে ঘুমাও? হুরাইন বলল, আমি 5 মিনিটে 7 রাকাত নামাজ শেষ করতে পারি না আম্মা। সূরা শুদ্ধ এবং ধীরে পাঠ করলে সময় লাগে। তুমি বলতে চাও তুমি শুদ্ধ করে পড়ো, আর কেউ শুদ্ধ করে পড়ে না? আমরা পড়ি না? হুরাইন নিচু স্বরে বলল, আমি সেটা বলিনি আম্মা। এই মিন মিন করে কথা বলবে না। যারা হাক ডাক ছেড়ে কথা বলে তাদের অন্তর পরিষ্কার। এমন মিন মিন কথা বলা মহিলারা হয় মিসকে শয়তান। মনে আঘাত পেল হুরাইন। কণ্ঠ নারীর পর্দা, আর পর্দাকে উনি কিসের সাথে তুলনা করছেন? আহত চোখে তাকিয়ে বলল, এভাবে বলবেন না আম্মা, কণ্ঠেরও পর্দা আছে। যারা জানে বেশি তারাই গুনাহ করে বেশি। আমরা জানিও না, গুনাহও কম করি। ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে কত সহজে এমন একটা কথা স্পর্ধার সাথে বলে ফেললেন সাজেদা। আমাদের গুনাহের শেষ নেই আম্মা। স্বাভাবিক একটা কথাতেও আমরা কিভাবে গুনাহ করিয়ে নিচ্ছি বুঝতেই পারছি না। পাশের বাসার তমালের বউ গিয়ে স্বামীর গলায় উঠেছে। শ্বশুর শাশুড়ির সাথে থাকতে তাদের গলায় কাটা বেঁধে। তুমিও এমন করিও। তাসিনকে বলিও দূরে একটা চাকরি নিতে, তারপর তুমি ওর ঘাড়ে গিয়ে উঠিও। হুরাইন বলল, আম্মা আপনার কেন এত অপছন্দ আমাকে? আর শরিয়া অনুযায়ী একজন পুরুষ বাবা মায়ের জন্য নয়, নিজের জন্য বিয়ে করে। স্ত্রীর সকল চাহিদা পূরণ করা স্বামীর দায়িত্ব। তাই স্বামী দূরে থাকলে স্ত্রী যদি স্বামীর সাথে থাকার ইচ্ছে পোষণ করে তবে স্বামী তাকে নিয়ে যেতে বাধ্য। সাজেদা রেগে বললেন, মন গড়া কথা বানিয়ে নিজেদের পক্ষে রায় দেওয়ার চেষ্টা করছো। শ্বশুর শাশুড়ির সেবা না করতে পারলেই বেঁচে যাও তোমরা। শ্বশুর শাশুড়ির সেবা করা সওয়াবের কাজ। তাছাড়া এসব আমার কথা নয় আম্মা। বাঙালি নারীদের মধ্যে অধিকাংশ আছেন যারা রেফারেন্স বুঝেন না। পূর্বে তারা সঠিক ভুল কি শিখে এসেছেন সেটা বিশ্বাস করেই বসে থাকেন। তারা প্রায়শই ক্ষোভের বসে একটা কথা বলে থাকেন। আজ রাগে অন্ধ হয়ে সাজেদাও বলে ফেললেন, আগে কে জাহান্নামে যাবে, হুজুররা? হুরাইন সবকিছু অপাত্র দান করেছে। ওদিকে জোর আওয়াজে সাউন্ড বক্সের টাইম ট্রাভেলার গান চালিয়ে দিয়েছে নিশি। হুরাইন ওর ঘরের দিকে তাকিয়ে বলল, আপুকে নামাজ পড়তে বলবেন আম্মা। সাজেদা বললেন, আমার কি? ওর জবাবদিহি ও করবে। আমি তো নামাজ পড়তে বলি, না পড়লে আল্লাহ আমাকে কেন ধরবে? আফসোস হচ্ছে হুরাইনের। কেমন বলা বলেন তিনি। ফজরে ডাকেন না, মেয়ে পড়ে রাত করে ঘুমিয়েছে, থাক ঘুমাক। মাঝে মাঝে আসরের নামাজের সময় বলে থাকেন, নামাজ পড়তে যা। দুই একবার বলার পরেও মেয়ের হেলদোল না দেখে তিনিও আর কিছু বললেন না। মাঝে মাঝে বলে থাকেন, থাক বিয়ের পর পড়াবে, যখন আমাদের মতন হবে তখন পড়বে। অথচ যৌবনকালের ইবাদত আল্লাহর প্রিয়। যেখানে মৃত্যুর ভরসা নেই সেখানে যৌবনের ইবাদত বাদ দিয়ে মধ্যবয়সে গিয়ে ইবাদত করার স্বপ্ন কিভাবে একজন মুসলিম দেখে? হুরাইন দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনার মেয়ে অবিবাহিত, তার সমস্ত পাপের দায়ভার অনেকটাই আপনার, তার বাবার, তার ভাইদের। তাই তাকে ফেরানোর চেষ্টা করুন। হুরাইন চলে গেল। সাজেদা তার যাওয়ার পথে তাকিয়ে রইল। হুরাইন গিয়ে নামাজের বিছানায় বসে পড়ল। মোনাজাতে কেঁদে কেঁদে সকলের হিদায়েত প্রার্থনা করল, সাথে নিজের ধৈর্য শক্তি। ফাবিহা শান্তিতে দিন পার করতে পারছে না। আগে ছিল শাবাব, এখন তার প্রতিপক্ষ দলের ছেলেরা। এরা শাবাবের চেয়ে কয়েক ধাপ এগিয়ে। খুবই উগ্র আচরণ তাদের। রাস্তায় ওনা ধরে টানাটানি করে। আজকাল মানুষ কাউকে হেনস্থা হতে দেখে মজা নেয়। কেউ কেউ ভয়ে এগিয়ে আসে না, বাড়ি থেকে বের হতেও ইচ্ছে করে না। পড়াশোনায় মন বসে না। তার পরীক্ষা চলছে। 3 সাবজেক্ট পরীক্ষা শেষ হলো, 3টাই খারাপ হলো। একা গুমড়ে কাঁদে সে। পড়তে বসতে পারে না। মনে শুধু আতঙ্ক ভর করে। বাইরে যেটুকু সাহস দেখায় ওটা ঘরে এলেই হারিয়ে যায়। ভয় আছেন ফাবিহার বাবা মাও, তারাও কোনো প্রতিকার পাচ্ছেন না। বাবা গোপনে তার জন্য পাত্র দেখাও শুরু করেছেন। তা খুব করে টের পেল ফাবিহা। পরীক্ষা থাকায় বের হলো না সে। চুলে চিরুনি লাগায়নি, একটা ওড়না পেঁচিয়ে বেরিয়ে গেল। পরীক্ষার হলে সকলের কলম চলছে। ফাবিহা অধিকাংশ প্রশ্ন কমন পেয়েও লিখতে পারছে না, হাতই চলছে না। ইচ্ছে করছে কোথাও চলে যেতে, যেখানে তাকে কেউ চিনবে না।
সে বেঞ্চে মাথা এলিয়ে দিল। ঠক ঠক শব্দ পেয়ে ধরফড়িয়ে সোজা হয়ে বসল। স্যার বললেন, এটা পরীক্ষার হল, সোজা হয়ে পরীক্ষা দিন। ফাবিহার মনে পড়ল 3টা সাবজেক্টে সে ভালো পরীক্ষা দেয়নি। এভাবে চললে তো হবে না। মনের বিরুদ্ধে কলম চালানো শুরু করলো। হাত না চলায় লেখা ভীষণ বাজে হলো। ফরহাদ দেখতে পেল ফাবিহা কেমন নিস্তেজ ভঙ্গিতে হেঁটে আসছে। শাবাব বাবার সাথে সভ্য ছেলের মতন অফিস যাচ্ছে। বেনুই আচরণও লক্ষ্য করা যাচ্ছে তার মাঝে। বোঝা যাচ্ছে তার মাঝে ব্যাপক পরিবর্তন এসেছে। ফিরোজ আলম শুক্রিয়া আদায় করেন। সুরাইয়া ছেলে বলতে পাগল, এখন আরো আদরে মুড়িয়ে রেখেছেন। ফাবিহাকে দেখতে এলো পাত্রপক্ষ। মা বাবা খুব করে বুঝালেন তার বাবা অসুস্থ মানুষ, মাথার উপর বাবা ছাড়া আর কারো হাত নেই। বাবার কিছু হয়ে গেলে তাদের মামের কি হবে? তাছাড়া বখারাদের কবল থেকেও রক্ষা পাবে সে। ফাবিহা বাবা মায়ের সিদ্ধান্ত মেনে নিল। তার আর ভালো লাগছে না এসব। সেও সবকিছু থেকে মুক্তি চায়। পাত্রের সাথে ছাদে দাঁড়িয়ে রইল সে। ছেলেটা জিজ্ঞেস করলো,